6 নম্বর আইটেমটা হচ্ছে আমাদের বায়োট্রান্সফরমেশন। এখন হোয়াট ইজ বায়োট্রান্সফরমেশন? বায়োট্রান্সফরমেশন বলতে আমরা কী বুঝি? বায়োট্রান্সফরমেশন বলতে বোঝায় একটা ড্রাগ কেমিক্যালি অল্টার হয়ে যাবে, মানে কেমিক্যালি ড্রাগটার নেচার চেঞ্জ হয়ে যাবে উইদিন দ্য বডি। আমাদের বডিতে ড্রাগটা কেমিক্যালি চেঞ্জ হয়ে যাবে ফর বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল for terminations of the biological and pharmacological activity as well as elimination from our body. আমাদের বডি থেকে ড্রাগটা বের হয়ে যাওয়ার জন্য তার যে কেমিক্যাল অল্টারেশনটা হয় তাকে বলা হয় বায়োট্রান্সফরমেশন। ঠিক আছে, মানে ড্রাগটার বায়োলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিটা শেষ হবে, এন্ডিং পর্যায়ে আসবে এবং সেটা আমাদের বডি থেকে বের হয়ে যাবে। এটা হওয়ার জন্য ড্রাগটার যে কেমিক্যাল অল্টারেশন হয় তাকে বলা হচ্ছে বায়োট্রান্সফরমেশন। ঠিক আছে, এখন বায়োট্রান্সফরমেশনের অবজেক্টিভ কী, মানে উদ্দেশ্যটা কি? এটা কিন্তু একটা রিটেন কোয়েশ্চেন যে বায়োট্রান্সফরমেশনের অবজেক্টিভ কী। অবজেক্টিভটা হচ্ছে এটা একটা অ্যাক্টিভ ড্রাগকে ইনঅ্যাক্টিভ ড্রাগে ফরমেশন করতে পারে। বায়োট্রান্সফরমেশনের মাধ্যমে একটা অ্যাক্টিভ ড্রাগ ইনঅ্যাক্টিভ ড্রাগ হতে পারে, একটা অ্যাক্টিভ ড্রাগ আবার অন্য একটা অ্যাক্টিভ ড্রাগ হতে পারে, একটা ইনঅ্যাক্টিভ ড্রাগ আবার একটা অ্যাক্টিভ ড্রাগ হতে পারে এবং ড্রাগের টক্সিসিটি কমাতে এটা হেল্প করে। তো এটার মাধ্যমে কী হয়, ড্রাগের টক্সিসিটি কমে। তাহলে একটা অ্যাক্টিভ ড্রাগ থেকে আরেকটা ইনঅ্যাক্টিভ ড্রাগ হবে। এখানে কী আছে? এখানে মরফিন আছে, এখানে ফেনোবারবিটন থেকে হাইড্রোক্সিফেনোবারবিটন হলো একটা অ্যাক্টিভ থেকে, এটা হাইড্রোক্সিফেনোবারবিটন হচ্ছে ইনঅ্যাক্টিভ। মরফিন থেকে মরফিন গ্লুকোরোনাইড, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হলো। এখানে বায়োট্রান্সফরমেশন লাগবে। তারপরে কি অ্যাক্টিভ থেকে অ্যানাদার অ্যাক্টিভ হবে, যেমন হচ্ছে ডায়াজিপাম থেকে অক্সাজিপাম হবে, এটা একটা অ্যানাদার অ্যাক্টিভ ফর্ম হলো। তারপরে হচ্ছে কি অ্যামিট্রিফাইলিন থেকে নট্রিফাইলিন, এটা একটা অ্যাক্টিভ থেকে আরেকটা অ্যাক্টিভ হলো। ঠিক আছে, তারপর ক্লোরোকুইন থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন, একটা অ্যাক্টিভ থেকে আরেকটা অ্যাক্টিভ হলো। এবং কি একটা ইনঅ্যাক্টিভ ড্রাগ থেকে আরেকটা অ্যাক্টিভ ড্রাগে পরিণত হবে, যেমন লেভোডোপা, এটা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম একটা ড্রাগের, সেখান থেকে ডোপামিন হলো। তারপরে একটা কি প্রন্টোসিল, ইনঅ্যাক্টিভ থেকে সালফোনামাইড হলো। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ড্রাগের টক্সিসিটিটা কমাতে আমাদের কাজ করা হলে বায়ো ট্রান্সফরমেশন ড্রাগের টক্সিসিটিটা কমায়। যেমন হচ্ছে কি ফেনাসিটিন থেকে প্যারাসিটামল। ফেনাসিটিন হচ্ছে একটা মানে খুবই একটা বিষাক্ত ড্রাগ, সেখান থেকে আমাদের প্যারাসিটামল তৈরি হবে। এখন আমাদের বায়ো ট্রান্সফরমেশন কোন জায়গায় হয়? আমাদের লিভারে বায়ো ট্রান্সফরমেশন হয়, কিডনিতে হয়, ইন্টেস্টাইনাল মিউকোসাতে হয়, লাংয়ে হয়, প্লাজমাতে হয়, স্কিনে হয়, প্লাসেন্টাতে হয়। এখন এবারটা একটু পড়ে নিবা। এখন হচ্ছে কি হোয়াট ইজ প্রোডাক্ট, এটা কিন্তু একটা রিটেন প্রশ্ন। প্রোডাক্ট কি? হোয়াট ইজ প্রোডাক্ট? These are some drugs which do not produce any pharmacological effect until they are chemically altered within the body. ঠিক আছে, মানে এটা হচ্ছে সেই ধরনের ড্রাগ যেটা বডিতে কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট তৈরি করে না যতক্ষণ না পর্যন্ত এটা কেমিক্যালি অল্টার হয়। বডিতে ঢুকে কেমিক্যালি অল্টারেশন হয় ততক্ষণ পর্যন্ত এটা বডিতে কোনো ক্রিয়া দেখায় না, তাকে বলা হচ্ছে প্রোডাক্ট। এখন প্রোডাক্টের সিগনিফিকেন্স, এটা একটা রিটেন প্রশ্ন। প্রোডাক্টের সিগনিফিকেন্স কী? দ্য অ্যাডভান্টেজ অফ প্রোডাক্ট কী করে? প্রোডাক্ট হচ্ছে আমাদের অ্যাবজর্পশনকে বাড়ায়, ড্রাগের অ্যাবজর্পশনকে বাড়াতে হেল্প করে। তারপরে ফার্স্ট ইফেক্টটা রিডিউস করতে হেল্প করে। কী করে? আমাদের ফার্স্ট ইফেক্টটাকে এটা রিডিউস করে, ড্রাগের অ্যাবজর্পশন বাড়ায়, ড্রাগের ফার্স্ট ইফেক্টটাকে রিডিউস করে। ঠিক আছে, তারপর রিডিউস করে অ্যাডভার্স ইফেক্ট, একটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্টকে এটা কমায়। ড্রাগটা খেলে আমাদের যে অ্যাডভার্স ইফেক্ট হতো সেটা এই প্রোডাক্টটা কমাবে। তারপর হচ্ছে কী করবে? এটা ড্রাগের ডিস্ট্রিবিউশন বাড়াবে, ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি বাড়াবে, মানে রক্তে বেশি পরিমাণ ড্রাগ নিয়ে যাবে। ঠিক আছে, বায়ো অ্যাভেলেবিলিটি বাড়াবে, ডিস্ট্রিবিউশন বাড়াবে, অ্যান্ড হচ্ছে এটা অনেকক্ষণ ধরে কাজ করবে, প্রলং অ্যাকশন আছে, প্রোডাক্টের প্রলং অ্যাকশন আছে। ঠিক আছে, তাহলে প্রোডাক্টের অ্যাডভান্টেজ কী আছে, প্রোডাক্টের ডিসঅ্যাডভান্টেজ কী আছে, এটা মুখস্থ করে নিতে হবে। তারপর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা ড্রাগের পটেন্সি কমে দেয়, ঠিক আছে, মানে ড্রাগটা যে পরিমাণ কাজ করতো প্রোডাক্ট সে পরিমাণ কাজ করবে না। তারপরে রিকোয়ার অ্যাক্টিভেশন, এবং এটাকে অ্যাক্টিভেশন করার দরকার হবে, অন্য কোনো ফার্মাকোলজিক্যাল কোনো অ্যাকশনের দরকার হবে, যেটা সারা ড্রাগটা অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, তারপরে এখন কিছু প্রোডাক্ট এবং কিছু এটা পিজির জন্য ইম্পর্ট্যান্ট। তারপর একটা পরে আমি যে কটা দাগ দিয়েছি, প্রন্টোসিল থেকে সালফোনামাইড হয়, লেভোডোপা থেকে ডোপামিন হয়, তারপরে হচ্ছে তোমার টেম্পিসিলিন থেকে অ্যামোক্সিসিলিন হয়, ডায়াজিপাম থেকে অক্সিজিপাম হয়, তারপরে তোমার কার্বিমাজল থেকে মেথিমেজল হয়, তারপরে কর্টিসন থেকে হাইড্রোকর্টিসন হয়, প্রেডনিসন থেকে প্রেডনিসলন হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ইনালাপ্রিন থেকে ইনালাপ্রিলেট হয়, এগুলো সেনা থেকে সেনোসাইড, এগুলো।
এই কয়টা একটু মুখস্থ করে নিবা। তারপরে এখন আসি ফার্স্ট ক্লাস ইফেক্ট। তো ফার্স্ট ক্লাস ইফেক্ট তো আগেই পড়ছি। ফার্স্ট ক্লাস ইফেক্টটা কি, আমাদের মুখ থেকে, আমাদের মাউথ থেকে ব্লাডে যাওয়ার আগ পর্যন্ত আগে এই জায়গাটাতে যে মেটাবলিজম হয় ড্রাগের, তাকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ইফেক্ট। মানে আমরা ড্রাগটা খেলাম, অ্যাডমিনিস্ট্রেশন করলাম, করার পরে ড্রাগটা ব্লাডে যাওয়ার আগেই যে মেটাবলিজম হয় তাকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ইফেক্ট। এখন ফার্স্ট ক্লাস ইফেক্ট হচ্ছে কোন কোন ড্রাগের ফার্স্ট ক্লাস ইফেক্ট হয়, নাইট্রোগ্লিসারিনের হয়, তারপরে লিডোকেইনের হয়, তারপরে ভেরাপামিলের হয়, মরফিনের হয়, প্রোপানলের হয়, এগুলো। আর কোন কোন জায়গায় ফার্স্ট ক্লাস মেটাবলিজম, অর্গান ইনভলভমেন্ট, বায়োট্রান্সফরমেশন কোন অর্গান লাগে সেটা তুমি জানো। এখন আসো বায়োট্রান্সফরমেশনের এনজাইম, কী কী এনজাইম লাগে বায়োট্রান্সফরমেশনের জন্য। বায়োট্রান্সফরমেশনের জন্য আমাদের কী কী এনজাইম লাগে, এনজাইমস আর ইনভলভ ইন বায়োট্রান্সফরমেশন, ঠিক আছে। এখন বায়োট্রান্সফরমেশনের ফেজ হচ্ছে দুইটা, মানে তোমার বায়োট্রান্সফরমেশনটা যদি আমি ভালোভাবে বোঝাই, বায়োট্রান্সফরমেশনের ফেজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেজ 1, একটা হচ্ছে ফেজ 2। ফেজ 1টা যেটা, সেটা নন সিনথেটিক, মানে ফেজ 1 থেকে তেমন কিছু সিনথেসিস হয় না, কিন্তু ফেজ 2 থেকে অন্যান্য জিনিস সিনথেসিস হয়। একটা ড্রাগ থেকে অন্য একটা ড্রাগ ভেঙে সেটা বায়োলজিক্যালি বা কেমিক্যালি অল্টারেশন হওয়ার মাধ্যমে অন্য একটা সাবস্টেন্স তৈরি হয়, কিন্তু ফেজ 1 থেকে কিছু তৈরি হয় না, ঠিক আছে। এখন ফেজ 2 যেটা, যেহেতু এটা একটা কনজুগেশন, ফেজ 2কে বলা হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া, ফেজ 2কে বলা হয় কনজুগেশন প্রক্রিয়া। এখন ফেজ 2 যেটা, ফেজ 2তে আমাদের এই এনজাইমগুলো লাগে, এই এনজাইমগুলো লাগে হচ্ছে আমাদের ফেজ 2তে। এখন বায়োট্রান্সফরমেশন ফেজ হচ্ছে দুইটা, প্রধানত বায়োট্রান্সফরমেশন দুইটা ফেজে হয়, একটা ফেজ 1 অ্যান্ড ফেজ 2। ফেজ 1-এ তোমার কোনো এরকম এনজাইমগুলো লাগে না, কিন্তু ফেজ 2-তে আমার দুই ধরনের এনজাইম লাগে, একটা মাইক্রোজোমাল এনজাইম, একটা নন মাইক্রোজোমাল এনজাইম, ঠিক আছে। মাইক্রোজোমাল এনজাইমগুলোর মধ্যে আছে কি, অক্সিডেজ P450 আছে, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ আছে, হাইড্রোলেজ আছে, এগুলো। আর এই দুইটাই কিন্তু ফেজ 2, ঠিক আছে, আমি লিখে রাখছি, এই দুইটা কিন্তু ফেজ 2-তে। এই যে দুইটা এনজাইম লাগে, এই একটা মাইক্রোজোমাল আর নন মাইক্রোজোমাল, এই দুইটা হচ্ছে ফেজ 2-এর এনজাইম, ঠিক আছে। এবং ফেজ 2-তে বিভিন্ন জিনিস সিনথেসিস হয়, কিন্তু ফেজ 1-এ তেমনভাবে কিছু সিনথেসিস হয় না, এটা নন সিনথেটিক একটা ফেজ, এখানে কিছু সিনথেসিস হয় না, এই রিয়াকশনে কিছু সিনথেসিস হয় না, কিন্তু ফেজ 2 রিয়াকশনে সিনথেসিস হয়। আচ্ছা, আর হচ্ছে ফেজ 2-তে দুই ধরনের এনজাইম লাগে, এক হচ্ছে তোমার মাইক্রোজোমাল আর নন মাইক্রোজোমাল এনজাইম। মাইক্রোজোমালের মধ্যে এই কয়টা, নন মাইক্রোজোমালের মধ্যে এই কয়টা, 2-3টা করে মুখস্থ করবা। এখন আসি ফেজ। এর ফেজ হচ্ছে দুইটা, বায়োট্রান্সফরমেশনের ফেজ হচ্ছে দুইটা, একটা ফেজ 1 অ্যান্ড হচ্ছে ফেজ 2। ফেজ 1 যেটা, ফেজ 1-এ 3 ধরনের রিয়াকশন হয়, একটা অক্সিডেশন, রিডাকশন মানে জারণ বিজারণ, অ্যান্ড হাইড্রোলাইসিস। তাহলে ফেজ 1-এ হয় কি, অক্সিডেশন, রিডাকশন অ্যান্ড হাইড্রোলাইসিস, ঠিক আছে, ফেজ 1-এ। এখন এই 3টা বিক্রিয়ার মাধ্যমে আমাদের কী কী চেঞ্জ হয়, মানে জাস্ট উদাহরণগুলো। তাহলে অক্সিডেশনের মধ্যে কী হয়, ফেনাসিটিন থেকে প্যারাসিটামল হয়, ঠিক আছে। রিডাকশনের মাধ্যমে কী হয়, রিডাকশনের মাধ্যমে প্রন্টোসিল থেকে সালফোনামাইড হয়। আর হাইড্রোলাইসিসের মাধ্যমে কি, অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটেট প্লাস কোলিন ফর্মেশন হয়। এই 3টা, 1 2 3, এই 3টা জাস্ট মনে রাখবা যে ফেজ 1টা নন সিনথেটিক, এখানে 3টা বিক্রিয়া হয়, অক্সিডেশন, রিডাকশন আর হাইড্রোলাইসিস। অক্সিডেশনে কী তৈরি হয়, ফেনাসিটিন থেকে প্যারাসিটামল, রিডাকশনে প্রন্টোসিল থেকে সালফোনামাইড, অ্যান্ড হাইড্রোলাইসিসে অ্যাসিটাইল কোলিন থেকে অ্যাসিটেট প্লাস কোলিন, এগুলো তৈরি হয়। আচ্ছা, ফেজ 2 যেটা, এটা হচ্ছে সিনথেটিক, এবং ফেজ 2-কে বলা হয় কনজুগেশন রিয়াকশন। ফেজ 2-তে হয় কি, কনজুগেশন রিয়াকশন, ঠিক আছে। ফেজ 2-তে আমাদের কনজুগেশন রিয়াকশন হয়, ওকে। আচ্ছা, এখন আসি এই কিছু কনজুগেশন রিয়াকশন। এখন এই কনজুগেশন রিয়াকশনগুলোতে কোনো সময় মাইক্রোজোমাল এনজাইম ইউজ হয়, আর কোনো সময় নন মাইক্রোজোমাল এনজাইম ইউজ হয়, ঠিক আছে। এখন মাইক্রোজোমাল এনজাইম ইউজ হয়ে তোমার মনে করো কনজুগেশন রিয়াকশনটা হয়, এমন কী আছে, যেমন গ্লুকুরোনাইল কনজুগেশন, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এর মাধ্যমে কী রিয়াকশনগুলো হচ্ছে, যেমন হচ্ছে মরফিন এবং ইউরিডিন, এর মাধ্যমে মরফিন গ্লুকুরোনাইড ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এবং কোন ওষুধগুলো বা কোন ড্রাগগুলো আমাদের মাইক্রোজোমাল রিয়াকশনের মাধ্যমে ভাঙে, ঠিক আছে। কোন ওষুধগুলো আমাদের মাইক্রোজোমাল রিয়াকশনের মাধ্যমে ভাঙে, যেমন অ্যাসপিরিন কিন্তু আমাদের মাইক্রোজোমাল রিয়াকশন, মানে মাইক্রোজোমাল যে এনজাইমগুলো আছে সেগুলোর মাধ্যমে ভাঙে হচ্ছে অ্যাসপিরিন, মরফিন, তারপরে হচ্ছে তোমার মেট্রোনিডাজল, তারপরে হচ্ছে কট্রিমাজল, তারপর ডায়াজিপাম, ডাইগক্সিন, ডিজিটক্সিন, এগুলো আমাদের মাইক্রোজোমাল এনজাইমগুলো কোনগুলো, এই তোমার গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, এই এনজাইমগুলোর মাধ্যমে এই ওষুধগুলো ভাঙে,
আমাদের বডি থেকে বের হয়ে যায়। একটা ওষুধ আমাদের বডিতে আসবে, সেটা ভেঙে বের হতে হবে না? তো বের হওয়ার জন্য কোন এনজাইমগুলো দ্বারা? এটা বায়োট্রান্সফরমেশন। এই বের হওয়ার এই প্রক্রিয়াটাকে বায়োট্রান্সফরমেশন বলা হয়। এটা বায়োট্রান্সফরমেশনের ফেজ 1-তে হয়, এবং ফেজ 1-এর যে মাইক্রোজোমাল এনজাইম আছে সেটা দ্বারা আমাদের এই অ্যাসপিরিন, মেট্রোনিডাজল, তারপর কট্রিমাজল, ডায়াজিপাম, ডাইগক্সিন, ডিজিটক্সিন এগুলো ভাঙে। বুঝছো তো বিষয়টা? আচ্ছা, এখন হচ্ছে নন মাইক্রোজোমালগুলোর মধ্যে কী কী আছে? নন মাইক্রোজোমালগুলোর মধ্যে আছে, জাস্ট একটা করে নাম পড়বে। এখানে আছে তোমার গ্লাইসিন কনজুগেশন, সালফেট কনজুগেশন, অ্যাসিটাইল কনজুগেশন, মিথাইল কনজুগেশন। ঠিক আছে, এর মধ্যে গ্লাইসিন কনজুগেশনের মাধ্যমে কোন ওষুধগুলো ভাঙে? স্যালিসাইলিক অ্যাসিড, তারপরে হচ্ছে বেনজোইক অ্যাসিড, তারপরে হচ্ছে নিকোটিনিক অ্যাসিড। সালফোনাইড কনজুগেশন, এর মাধ্যমে কি প্যারাসিটামল ভাঙে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যালিনিন ভাঙে, ফেনিন, তারপরে হচ্ছে তোমার মিথাইল ডোপা, এগুলো ভাঙে। তারপরে হচ্ছে তোমার অ্যাসিটাইল কনজুগেশনের মাধ্যমে কে ভাঙে? হচ্ছে সালফোনামাইড, হিস্টামিন, তারপর হচ্ছে তোমার আইসোনাইজাইড, এগুলো ভাঙে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে মিথাইলেশনের মাধ্যমে কে ভাঙে? মিথাইলেশনের মধ্যে ভাঙে হচ্ছে তোমার ডোপামিন, তারপরে এপিনেফ্রিন, হিস্টামিন, এগুলো। ডোপামিন, এপিনেফ্রিন, হিস্টামিন এগুলো ভাঙে মিথাইলেশনের মাধ্যমে। আচ্ছা, এখন মাইক্রোজোমাল আর নন মাইক্রোজোমালের মধ্যে কিছু পার্থক্য। মাইক্রোজোমাল এনজাইম যেগুলো, সেগুলো তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে, আর নন মাইক্রোজোমাল যেটা, সেটা সাইটোপ্লাজমে থাকে। মাইক্রোজোমাল যেটা, সেটাকে মানে মাইক্রোজোমাল এনজাইমগুলোকে আমরা ইচ্ছা করে বাড়াতেও পারি, কমাতেও পারি, কিন্তু নন মাইক্রোজোমালগুলোকে আমরা বাড়াতে বা কমাতে পারি না। এটা একটা ফিক্স পরিমাণেই থাকে। আর কিছু এক্সাম্পল মনে রাখবে। তারপরে আসো, বায়োট্রান্সফরমেশনকে আমাদের কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব ফেলে, কোন কোন ফ্যাক্টরের ফলে আমাদের ড্রাগের বায়োট্রান্সফরমেশন হতে দেরি হয়, মানে আমাদের ড্রাগটা ভেঙে সেটা এক্সক্রিশন হবে বা বের হয়ে যাবে বা কোনো ইফেক্ট দিবে, এগুলো হতে দেরি হবে। কোন কোন পদার্থগুলো বা কোন ফ্যাক্টরগুলো এখানে প্রভাব ফেলবে? আচ্ছা, এখানে হবে প্রথমে এজ এখানে প্রভাব ফেলবে। সেক্স, ছেলে বা মেয়ের ভিন্ন ভিন্ন সময় হবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কেউ যদি স্মোকিং করে, অ্যালকোহলিং করে, সেক্ষেত্রে তাদের ড্রাগ ইউজ, তাদের বডিতে ড্রাগের ইফেক্টটা ভিন্ন হবে। প্যাথোলজিক্যাল কন্ডিশন, কারো লিভার ডিজিজ হলে তার বডিতে ড্রাগ ধীরে ভাঙবে। হেপাটাইটিস হলে ড্রাগ ভাঙতে দেরি হবে। তারপর জেনেটিক ফ্যাক্টর, তারপরে হচ্ছে তোমার নিউট্রিশনাল স্ট্যাটাস, কে কেমন খাবার খায় সেটার উপর তার বডিতে কী ড্রাগটা কীভাবে কাজ করবে সেটা থাকবে। তারপরে হচ্ছে এনজাইম ইন্ডাকশন, মানে কারো বডিতে এনজাইমগুলো বেশি থাকে, এর ফলে ড্রাগ বেশি কাজ করে। কারো বডিতে এই তোমার বায়োট্রান্সফরমেশনের এনজাইমগুলো কম থাকে, এর ফলে ড্রাগটা কাজ করে বেশি। আর বায়োট্রান্সফার এনজাইমটা থাকে কম, এর ফলে ড্রাগ কাজ করে, মানে বায়োট্রান্সফরমেশনের এনজাইমগুলো যদি কারো বডিতে বেশি থাকে তাহলে ড্রাগ কাজ করবে কম, এনজাইমগুলো যদি কম থাকে তাহলে ড্রাগ কাজ করবে বেশি। ঠিক আছে, আচ্ছা, এবার আসো এজ নিয়ে কি? তোমার ইনফ্যান্টদের বায়োট্রান্সফরমেশন কম হয়। ঠিক আছে, ফার্স্ট গ্রুপ ইনফ্যান্টদের কী হয়? বায়োট্রান্সফরমেশন কম হয়, এর ফলে কি তাদের বডিতে ড্রাগটা বেশি কাজ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল বায়োট্রান্সফরমেশন হয়। অ্যান্ড থার্ড গ্রুপ যেটা মানে বয়স্কদের ক্ষেত্রেও আমাদের তোমার ড্রাগের অ্যাক্টিভিটি ইল্ডার দেখে রিডিউসড বায়োট্রান্সফরমেশনটা কমে যায়। তাহলে কি হয়? বাচ্চাদের বায়োট্রান্সফরমেশনও কম থাকে, বয়স্কদের কম থাকে, খালি হচ্ছে সেকেন্ড এজ গ্রুপ যাদের আছে, মানে আমরা যারা অ্যাডাল্টদের ক্ষেত্রে বায়োট্রান্সফরমেশনটা ঠিক থাকে ড্রাগের। এই তারপরে হচ্ছে সেক্স অনুযায়ী কি? এই টেস্টোস্টেরন, মানে ছেলেদের হরমোনগুলো সাধারণত বায়োট্রান্সফরমেশন বেশি করে। আর একটা জিনিস মনে রাখবা, বায়োট্রান্সফরমেশন বেশি মানে ড্রাগের ইফেক্ট কম। বায়োট্রান্সফরমেশন বেশি মানে কি? সে ড্রাগটা ভেঙে আমাদের এক্সক্রিশন হচ্ছে, তার মানে সে ড্রাগের ইফেক্টটা কমে যাচ্ছে, তাই না? তাহলে যেখানে বায়োট্রান্সফরমেশন বেশি সেখানে ইফেক্ট কম, যেখানে বায়োট্রান্সফরমেশন বেশি সেখানে ইফেক্টটা কম। বায়োট্রান্সফরমেশন আর ইফেক্ট পরস্পর ব্যস্তানুপাতিক। যেখানে বায়োট্রান্সফরমেশন বেশি সেখানে হচ্ছে ইফেক্টটা কম। এটা তাহলে কি? ছেলেদের ক্ষেত্রে বায়োট্রান্সফরমেশন বেশি হয়, এই জন্য ছেলেদের ড্রাগের ইফেক্টটা কম। এই জন্য ছেলেদেরকে বেশি পরিমাণ ডোজ দিতে হয়। একটা ড্রাগ মেয়েদের যে পরিমাণ দিলে কাজ করবে, ছেলেদের সেটা কাজ করবে না, ছেলেদের আরও বেশি পরিমাণে ডোজ দিতে হবে, তাহলে ছেলেদের ক্ষেত্রে ওই ড্রাগটা কাজ করবে।
এখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কেউ যদি স্মোকার হয়, অ্যালকোহলিজম হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি তাদের এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, বায়ো ট্রান্সফরমেশন এনজাইম অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে তাদের বডিতে ড্রাগের ইফেক্টটা কমে যাবে। যেখানে বায়ো ট্রান্সফরমেশন বেশি সেখানে ড্রাগের ইফেক্ট কম। তারপরে হলো জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে এটা হচ্ছে রিটেনে আসে। জেনেটিক ফ্যাক্টর যেটা, এটা আসে হচ্ছে রিটেনে আইসোনায়াজাইড আছে। আইসোনায়াজাইড নামে একটা বড়ি আছে যেটার অ্যাসিটাইলেশন হয়, ঠিক আছে? অ্যাসিটাইলেশনের মাধ্যমে যে বড়িটা ভাঙে। এখন আমাদের পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একটা হচ্ছে তোমার এই সাউথ এশিয়ান রিজনের মানুষ যাদের স্লো অ্যাসিটাইলেশন হয়, এবং একটা হচ্ছে এস্কিমো যাদের র্যাপিড অ্যাসিটাইলেশন হয়। একটা হোয়াইট বা এস্কিমো, তার মানে একটা হচ্ছে তোমার কালো মানুষ এবং একটা হচ্ছে হোয়াইট সাদা মানুষ। কালো মানুষদের ক্ষেত্রে অ্যাসিটাইলেশনটা স্লো হয়, আর সাদা মানুষদের ক্ষেত্রে অ্যাসিটাইলেশনটা ফাস্ট হয়, ঠিক আছে? একই আইসোনায়াজাইডের অ্যাসিটাইলেশন হয়ে আইসোনায়াজাইডটা আমাদের বডি থেকে বের হয়ে যাবে, এটা হচ্ছে কথা। কিন্তু এই আইসোনায়াজাইডের অ্যাসিটাইলেশন আমাদের মানুষ অনুযায়ী কালো মানুষদের ক্ষেত্রে অ্যাসিটাইলেশনটা স্লো হয়, মানে আইসোনায়াজাইডটা ধীরে ধীরে ভাঙে। আবার সাদা মানুষদের ক্ষেত্রে অ্যাসিটাইলেশনটা জোরে হয়, এই জন্য আইসোনায়াজাইডটা তাড়াতাড়ি ভাঙে। এর ফলে হয় কি, এর ফলে আমরা যারা কালো মানুষদের ক্ষেত্রে আইসোনায়াজাইডটা ধীরে ভাঙার কারণে তাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। কালো মানুষদের হয় কি পেরিফেরাল নিউরোপ্যাথি, কালো মানুষদের হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। এটা ধীরে ধীরে ভাঙার কারণে আমাদের হয় পেরিফেরাল নিউরোপ্যাথি, এবং এটা রোধ করার জন্য আমাদেরকে আইসোনায়াজাইডের সঙ্গে ভিটামিন সি দেওয়া হয়, ভিটামিন B6 দেওয়া হয়, ঠিক আছে? আমাদের দেশে কালো মানুষ সেহেতু আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। যেহেতু আইসোনায়াজাইড যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। আইসোনায়াজাইড যদি ধীরে দেওয়া হয়, আইসোনায়াজাইড যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের কী হবে, পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। কারণ আমাদের আইসোনায়াজাইডের স্লো অ্যাসিটাইলেশন হচ্ছে, এই জন্যে আমাদের আইসোনায়াজাইডের সঙ্গে ভিটামিন B6 দেওয়া হয়, ঠিক আছে? আইসোনায়াজাইডের সঙ্গে ভিটামিন B6 খাচ্ছি এটা করায়। আচ্ছা, তারপরে আর যাদের ক্ষেত্রে অ্যাসিটাইলেশনটা জোরে হয়, ফাস্ট অ্যাসিটাইলেশন হয়, তাদের ক্ষেত্রে হেপাটাইটিস হয়। যাদের মানে তাদেরকে যদি আমরা আইসোনায়াজাইড দিই, মানে ফর্সা মানুষদেরকে যদি আমরা আইসোনায়াজাইড দিই, বা যারা সাদা চামড়ার মানুষ, তাদের ক্ষেত্রে আবার এই আইসোনায়াজাইডের র্যাপিড অ্যাসিটাইলেশন হওয়ার ফলে কী হয়, তাদের হেপাটাইটিস হয়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবো। আবার আরেকটা জেনেটিক ফ্যাক্টর আরেকটা, যে এই সাকসিনাইল কোলিন নামের একটা ওষুধ আছে, যেটা কি মানে জেনেটিক্যালি এটা সাকসিনাইল কোলিন, এই ওষুধটা যদি আমরা দিই তাহলে সেটা সিউডোকোলিনেস্টারেজ এনজাইমের মাধ্যমে ভেঙে আমাদের বডি থেকে বের হয়ে যাবে। কিন্তু জেনেটিক্যালি কারো বডিতে সিউডোকোলিনেস্টারেজ এনজাইমটা কম থাকার কারণে হয় কি, সাকসিনাইল কোলিনটা আর ভাঙতে পারে না, ঠিকভাবে ভাঙতে না পারার কারণে তাদের ক্ষেত্রে প্রলং অ্যাপনিয়া হয়, মানে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই দুটো হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এটা জেনেটিক্যালি কারো বডিতে কম হয়, কারো বডিতে বেশি হয়। আচ্ছা, আর হচ্ছে এই দুটো এনজাইম ইন্ডাকশন আর এনজাইম ইনহিবিশন, এই দুটো অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিটেনে আসে, এনজাইম ইন্ডাকশন আর এনজাইম ইনহিবিশন, এই দুটো রিটেনে আসে। আচ্ছা, এনজাইম ইন্ডাকশন বলতে বোঝায় যে কোনো ড্রাগ আছে আর যেগুলো আমাদের বডিতে এনজাইম ইন্ডাকশন মানে বাড়াবে। কোনো ড্রাগ আছে যেগুলো আমাদের বডিতে বায়ো ট্রান্সফরমেশনের এনজাইমগুলোর পরিমাণ বেড়ে দেয়। কোনো ড্রাগ আমাদের বডিতে কী করে, বায়ো ট্রান্সফরমেশনের যে এনজাইমগুলো আছে ওই এনজাইমগুলোর পরিমাণ বেড়ে দেওয়ার পরিমাণে ওই ড্রাগটা র্যাপিড পরিমাণ ভাঙে, এবং তখন কী হয়, ড্রাগটার ইফেক্টটা লেস হয়ে যায়, ইফেক্টটা কমে যায়, মানে ড্রাগটা ইফেক্ট দেখানোর পূর্বে ভেঙে যাওয়ার ফলে সেই ড্রাগটা বডিতে কাজ করে কম, ঠিক আছে? একে বলা হয় এনজাইম ইন্ডাকশন। কিছু ড্রাগ যদি আমরা দিই তাহলে কি হবে, সেটা আমাদের বডিতে বায়ো ট্রান্সফরমেশন এনজাইমগুলো বাড়ালে তখন আমরা অন্য যখন কোনো একটা ড্রাগ দিব তাহলে সেই ড্রাগটা কাজ করবে কম। এখন তাহলে দেখো, এখন এনজাইম ইন্ডাকশনের এনজাইমগুলো কী আছে, ফেনাইটোইন, ফেনোবারবিটন, রিফাম্পিসিন, এগুলো হচ্ছে আমাদের এনজাইম ইন্ডাকশন করে বা বায়ো ট্রান্সফরমেশন এনজাইমগুলোর মান বাড়ায়। এই তিনটা আমাদের বায়ো ট্রান্সফরমেশনের এনজাইমের মান বাড়ায়, ঠিক আছে? তাহলে আমি কাউকে যদি মনে করো রিফাম্পিসিন দিলাম, আমি কাউকে খেতে দিছি, দেওয়ার পরে আমি যদি কাউকে ওপিসি দিই, ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিই, তাহলে কি রিফাম্পিসিন আমাদের বায়ো ট্রান্সফরমেশন বাড়ানোর ফলে
ওপিসি দেওয়ার ফলে এই ড্রাগটা তাড়াতাড়ি মেটাবলিজম হয়ে যাবে, মেটাবলিজম হয়ে ফুরে যাবে, এই ড্রাগটা কোনো ইফেক্টই দেখাতে পারবে না। এর ফলে কী হবে, আমাদের ফেলিওর অফ কন্ট্রাসেপশন, মানে এটা যে আমরা কন্ট্রাসেপশন বা বাচ্চা নিরোধকের জন্য যে দিলাম, কিন্তু এই ড্রাগটা কাজ করতে পারলো না। কেন? কারণ তার আগে আমরা রিফাম্পিসিন দিছি। তাই রিফাম্পিসিন খাওয়ার পরে ওপিসি দেওয়া যাবে না। ওপিসি যদি আমরা দিই তাহলে সেই ড্রাগটার বায়ো ট্রান্সফরমেশন বেড়ে যাবে, মানে সেই ড্রাগটার মেটাবলিজম হয়ে আগেই ফুরে যাবে, কোনো ইফেক্টই দেখাতে পারবে না। এর ফলে আমাদের কন্ট্রাসেপশনও হবে না। একইভাবে আমরা যদি ফেনাইটোয়েন দিই, ফেনাইটোয়েন দিলে কী হবে, আমাদের বায়ো ট্রান্সফরমেশনের ড্রাগগুলো বায়ো ট্রান্সফরমেশন এনজাইমগুলো বেড়ে যাবে, এবং এই এনজাইমগুলো বেড়ে যাওয়ার ফলে তারপর যদি আমরা ওয়ারফেরিন দিই, ওয়ারফেরিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে এটা ব্লাড ক্লট হতে দেয় না। ঠিক আছে, ওয়ারফেরিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা কি ব্লাড ক্লট হতে দেয় না। এখন ওয়ারফেরিন যদি আমরা দিই তাহলে কি, এটা ওয়ারফেরিনকে তাড়াতাড়ি হজম করে দিবে, ওয়ারফেরিনকে তাড়াতাড়ি মেটাবলিজম করবে, করার ফলে ওয়ারফেরিন আর কাজ করবে না। এর ফলে কি, যে ড্রাগ এই ওয়ারফেরিন যে আমাদের ব্লাডটা ক্লট হতে দিত না, সেটা আর সে করতে পারবে না। এই জন্য কি, ব্লাডটা আরও ক্লট হবে, আরও থ্রম্বোসিস হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো মেন বিষয়টা হচ্ছে এটা। আর ড্রাগ ইনহিবিশন বলতে কী বোঝায়? ড্রাগ ইনহিবিশন বলতে বোঝায় যে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো দিলে আমাদের বায়ো ট্রান্সফরমেশনের যে এনজাইম সেগুলোর পরিমাণ কমাই দেওয়ার ফলে হয় কি, ওই ড্রাগগুলোর অ্যাক্টিভিটিটা আরও বেড়ে যায়। ঠিক আছে, কিছু কিছু ড্রাগ আমাদের বডিতে দিলে সেই ড্রাগগুলো আমাদের বায়ো ট্রান্সফরমেশনের এনজাইমগুলোকে কমাই দেওয়ার ফলে পরবর্তীতে আমরা যদি কিছু ড্রাগ দিই তাহলে সেই ড্রাগগুলোর অ্যাক্টিভিটি আরও বেড়ে যায়, কারণ সেই ড্রাগগুলোর মেটাবলিজম হয় ধীরে, তখন সেই ড্রাগগুলোর ইফেক্ট বডিতে থাকে বেশি। যেমন হচ্ছে আমাদের মেট্রোনিডাজল, তারপরে হচ্ছে তোমার সিপ্রোফ্লক্সাসিন, এরিথ্রোমাইসিন, এগুলো যদি দিই তাহলে আমাদের কি বায়ো ট্রান্সফরমেশন এনজাইমগুলোর পরিমাণ এটা অনেক বেশি পরিমাণে কমাই দেবে। তারপরে সিমেটিডিন যদি দিই তাহলে কী করবে, এর আমাদের বায়ো ট্রান্সফরমেশনের এনজাইমগুলো অনেক বেশি পরিমাণে কমাই দেবে, এবং এরপরে যদি আমরা অন্য কোনো ড্রাগ দিই তাহলে সেই ড্রাগটা আরও বেশি পরিমাণ কাজ করবে। যেমন দেখো, আমরা সিমেটিডিন দিছি, সিমেটিডিন দেওয়ার ফলে কী হলো, আমাদের বায়ো ট্রান্সফরমেশনের এনজাইমগুলোর পরিমাণ কমে যাওয়ার ফলে কী হলো, আমরা যখন ওয়ারফেরিনটা দিলাম তখন ওয়ারফেরিনের কাজটা আরও বেশি করবে। তখন ওয়ারফেরিন যেহেতু ওয়ারফেরিন হচ্ছে তোমার একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে ব্লাড কোয়াগুলেশন হতে দিবে না, এই জন্য ওয়ারফেরিনের কাজটা আরও বেশি পরিমাণ বেড়ে গেল, সে আরও বেশি পরিমাণ ব্লাড কোয়াগুলেশন হতে দিল না। এর ফলে কী হলো, ব্লিডিং হলো। বুঝতে পারছো বিষয়টা? তারপর সিমেটিডিন দিলাম, দেওয়ার ফলে ডায়াজিপাম দিলাম। ডায়াজিপাম হচ্ছে কিসের বড়ি? ডায়াজিপাম হচ্ছে আমাদের একটা ঘুমের বড়ি। তাহলে সিমেটিডিন দেওয়ার ফলে কী হলো, আমাদের বায়ো ট্রান্সফরমেশন এনজাইমগুলো কমে যাওয়ার ফলে কী হলো, ড্রাগটা মেটাবলিজম কম হবে। এর ফলে যে ড্রাগটা দিব, পরবর্তীতে যে ড্রাগটা দিব তার মেটাবলিজম কম হবে, এর ফলে সেই ড্রাগটার অ্যাকশনটা বেড়ে যাবে। এই হচ্ছে কাজ গেল। আর এখান থেকে কয়েকটা করে জাস্ট মুখস্থ করে নিবা, কে ইনহিবিশন করে, কে ইন্ডাকশন করে। এই